হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের তরফ থেকে নতুন 6,652টা ভ্যাকেন্সিতে পঞ্চায়েত দপ্তরে নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে পিএনআইডি ডিপার্টমেন্ট। তো এই যে নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন WBPRMS.in, এই ওয়েবসাইট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে এখানে আপনি কতগুলি সর্বমোট পদে আবেদন করতে পারেন, কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, একজন ব্যক্তি ঠিক কতগুলো পদের জন্য আবেদন করতে পারবেন, সেটাও কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে নোটিফিকেশানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, AC 7 সেক্টর 3, সল্টলেক সিটি, কলকাতা 7,06,000। এখানে সিম্পলভাবে বাম দিকে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার, ডান দিকে ডেট 27শে ফেব্রুয়ারি 2024 ডেটে এই নোটিফিকেশান রিলিজ করেছে। এবং এই নোটিফিকেশনের মাধ্যমে এখানে জারি করেছে যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে রাজ্য সরকার। ওকে, এবং নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো কতগুলি শূন্য পদে রিক্রুটমেন্ট করতে চলেছে এখানে দিচ্ছে, হোয়ার অ্যাজ অন দ্য বেসিক অফ দ্য রিপোর্ট রিসিভ ফ্রম ডিস্ট্রিক্ট এ প্রপোজাল ওয়াজ মুভড করছে ফিলিং আপ 6,652টা সাচ এ পোস্ট লাইং ভ্যাকেন্ট থ্রি দেয়ার পঞ্চায়েত বডিজ অফ দেয়ার স্টেট হুইচ হ্যাজ বিন কনসার্ট বাই দি ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভ দ্য স্টেট ক্যাবিনেট। তো বুঝতেই পারছেন 6,652টা ভ্যাকেন্সি কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে রাজ্য সরকার। এখানে ডিস্ট্রিক্ট লেভেলের তরফ থেকে কিন্তু এই কমিটি তৈরি করা হয়েছে, যারা সিলেকশন করবেন DLSC অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিকে শর্ট ফর্ম DLSCর তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। ওকে, সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা নোটিশ জারি করেছে কোন পোস্টে কতগুলি ঠিক শূন্যপদ রয়েছে। যেমন এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, এই পদগুলি টোটাল 96টা পোস্ট রয়েছে। কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে এখানে অ্যাকাউন্ট ক্লার্ক, ইনফরমেশন ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিয়ন, এটার কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু 17টা। বাম দিকে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি। ওকে, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু রয়েছে টোটাল 8খানা শূন্যপদ। তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি, এটা 541খানা পদ রয়েছে। তারপরে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতির পিয়ন, এটাতে 36টা শূন্যপদ। গ্রুপ ডি, তারপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এতে কিন্তু 30টা পদ রয়েছে। এটা কিন্তু জেলা পরিষদের জন্য। ওকে, তো তারপরে যেটা রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি, এটা কিন্তু জিপি লেভেলে 129খানা আবার দেখতে পাচ্ছেন শূন্যপদ রয়েছে। প্রতিটা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট দেখবেন, এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য, এটা বাঁকুড়া, এটা আলিপুর, এটা বীরভূম। উপর দিকে স্ক্রল ডাউন করলে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে শূন্যপদগুলি রয়েছে। প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেইভাবে কিন্তু আপনি শূন্যপদ দেখে আবেদনটা করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের প্রথম 485খানা জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি, এই পদগুলো কিন্তু টোটাল 485খানা শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছেন 485খানা শূন্যপদ রয়েছে। তারপরে যেটা রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার এবং ডাটা এন্ট্রি অপারেটর, এগুলো কিন্তু 61খানা শূন্যপদ রয়েছে। এবং জেলা পরিষদের জন্য 14খানা পোস্ট রয়েছে, যেটা হলো অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার,
এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। এটাতেও 238খানা পদ রয়েছে জিপি লেভেলে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে। ক্লিয়ার বস? এবং জেলা পরিষদের জন্য এখানে কিন্তু রয়েছে, কিন্তু এটা পূর্ব বর্ধমানের জন্য, এটা পূর্ব মেদিনীপুরের জন্য। এইভাবে প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা সুন্দর শূন্যপদ রয়েছে। তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টগুলো দেখে নেবেন এবং কতগুলি শূন্যপদ রয়েছে সেটাও ভালো করে পড়বেন, পড়ার পরে কিন্তু অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার আগে আপনাকে জানতে হবে যে এখানে আপনি কতগুলি শূন্য পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশনটা হবে WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আপনাকে অবশ্যই 1 কপি ফটো লাগবে, সেটা আপলোড করতে হবে। তার পাশাপাশি আপনার একটা সিগনেচার লাগবে, সেটাও কিন্তু আপলোড করতে হবে। এবং সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আপনি জাস্ট এক্সাম দিয়ে পাস করেছেন সেই সমস্ত ডকুমেন্টসও কিন্তু আপলোড করতে হবে। সঠিক তথ্য থাকলে তবেই কিন্তু আবেদন করবেন। এখানে বলছে আমি কিভাবে WBPRMS চাকরি আবেদন করব। এখানে এখনও কিন্তু পোর্টাল তৈরি না করা হলেও প্রথম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে মোবাইল নাম্বার দিয়ে তারপর আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন। লগ ইন করে প্রথম ড্যাশবোর্ড পেজে আসবেন, তারপরে এডিট প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পরে ওখানে সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে। এবং যখনই শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি অনলাইনে অ্যাপ্লাই চালু হবে তখন অ্যাপ্লাই বাটন চলে আসবে এবং আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার আগে কী করতে হবে, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। রেজিস্ট্রেশন না করে রাখলে আপনার কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। পোর্টালে কিভাবে আমরা পাসওয়ার্ড পুনরুদ্ধার করব, অর্থাৎ যদি পোর্টালে আপনারা ধরুন পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ড কিন্তু ফরগট রেজিস্ট্রেশনে ক্লিক করে পুনরুদ্ধার করা যাবে। এখানে বলছে WBRMS পোর্টালে রেজিস্ট্রেশনের পর আমি কি আমার মোবাইল নাম্বার এবং ইমেলের ঠিকানা পরিবর্তন করতে পারি? এখানে কিন্তু উত্তর না। কিছু কোশ্চেন রয়েছে, কোশ্চেনের উত্তরগুলো ভালো করে দেখুন। আপনি আপনার সঠিক মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েই রেজিস্ট্রেশনটা করবেন, যাতে পরবর্তীকালে এটা চেঞ্জ না করতে পারেন। এখানে তারপরে যেটা কোশ্চেন, যে রেজিস্ট্রেশনের জন্য ছবি এবং স্বাক্ষর আপলোড করার সাইজ কত হতে পারে? আবেদনকারীর পাসপোর্ট আকারে সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটের ছবির আকার সর্বনিম্ন এখানে 30 কেবি থেকে সর্বোচ্চ 80 কেবির মধ্যে হতে হবে এবং তার মাত্রা হবে 160x213। এবং স্বাক্ষর যখন করবেন তার সর্বনিম্ন 5 কেবি থেকে সর্বাধিক স্বাক্ষর অর্থাৎ সিগনেচার যে দেবেন 50 কেবির মধ্যে হবে, সেটাও কিন্তু জেপিজি এবং পিএনজি ফরম্যাটের মাধ্যমেই হবে। তারপরে যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে যে স্ক্যান করা ডকুমেন্ট আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি? উত্তর কিন্তু না। ডকুমেন্টস যদি আপনি স্ক্যান না করে আপলোড করেন তাহলে কিন্তু আপনি সঠিক প্রার্থী নন, এটা কিন্তু বিচার হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তারপরের প্রশ্ন 9 নম্বরে, নথি আপলোড করার জন্য ফাইলের আকার কত হবে? অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস আপনি যখন আপলোড করবেন তার ফাইলের আকার শুধুমাত্র 200 কেবি থেকে 2 MB মাপের জেপিজি বা পিডিএফ ফাইলেও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন তার সাইজ হবে কেবি সাইজ 200 কেবি থেকে 2 MBর মধ্যে হতে হবে। সেটা আপনি জেপিজিও আপলোড করতে পারেন, নাহলে পিডিএফ আকারে স্ক্যান করেও আপলোড করতে পারেন। তারপরের প্রশ্ন, চাকরির আবেদন করার আগে আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? উত্তর কিন্তু হ্যাঁ, করতে পারেন, কিন্তু পুরনো প্রোফাইল দ্বারা আবেদন করে থাকা পদের জন্য পরিবর্তন লাগু হবে না। অর্থাৎ যে চাকরির জন্য আবেদন করবেন সেটাই শুধুমাত্র পরিবর্তন হবে। একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন? অর্থাৎ একজন আবেদনকারী, পঞ্চায়েত ডিপার্টমেন্ট তো অনেকগুলি পদ রয়েছে, তাহলে একজন আবেদনকারী কতগুলি সর্বোচ্চ পদে আবেদন করতে পারেন? এখানে উত্তরে বলছে যে একজন আবেদনকারী অসংখ্য পদে আবেদন করতে পারেন,
কিন্তু আমি সাজেস্ট করব ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা করে আবেদন করবেন যদি একাধিক পদে আবেদন করতে চান। কারণ পরীক্ষা বা এক্সাম যদি একই দিনে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনি সর্বোচ্চ একটা থেকে দুটো থেকে তিনটা পদে আবেদন করতে পারেন। কিন্তু আমি বলবো আপনি একটা পদ একটা ডিস্ট্রিক্টের হয়ে আবেদন করুন, তার পরেরটা কিন্তু আলাদা ডিস্ট্রিক্টের হয়ে আবেদন করতে চাইলে করতে পারেন। কারণ পরীক্ষাগুলো তাহলে আলাদা ডেটে পড়লে কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন, একজন আবেদনকারী একাধিক ডিএলএসসির একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন? এখানে উত্তর কিন্তু হ্যাঁ, সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী একাধিক ডিএলএসসি একাধিক পদের জন্য কিন্তু আবেদন করতে পারে। তারপরের প্রশ্ন এখানে বলছে, যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদের জন্য আবেদন করতে পারি? উত্তর, আবেদনকারীর সময় কোনো বিধিনিষেধ নেই, আবেদনকারীর কোনো কিন্তু বিধিনিষেধ নেই, তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং একদিনে কিন্তু বিভিন্ন স্থানে, সুতরাং আবেদনকারীর সময় সাবধানে পদ নির্বাচন করুন। একটা পদের জন্য একটা ডিস্ট্রিক্ট, নাহলে অন্য পদের জন্য অন্য ডিস্ট্রিক্ট, এইভাবে আবেদন করবেন। ওকে, আমি কি আংশিকভাবে পূরণ করে ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি? না, আপনি যদি কিছুটা ফর্ম ফিল আপ করে তারপর ফর্ম ফিল আপ করতে চান কিন্তু আপনি সেটা করতে পারবেন না, কারণ উত্তরেই বলে দিয়েছে। ভুল প্রোফাইলের ছবি দিয়ে আবেদন জমা করার পরে জমা দেওয়া আবেদনের প্রোফাইল ছবি পরিবর্তন করা সম্ভব? উত্তর, না। ভুল ছবি দিয়ে আবেদন করলে আবেদনকারীর প্রোফাইলের ছবি পরিবর্তন করা সম্ভব না। আমি কি জেলার সৈনিক বোর্ডে নিবন্ধন না হয়ে প্রাক্তন সৈনিক বিভাগ হিসেবে যোগ্যতা অর্জন করতে পারি? না। দেখবেন ফর্ম ফিল আপের সময় বা রেজিস্ট্রেশন করার সময় যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন কিংবা কোনো সৈনিক দপ্তরে কাজ করে থাকেন তাহলে কিন্তু ওখানে সার্ভিসম্যানের ডিটেলস দিতে হবে। যদি কেউ ভুলভাবে সার্ভিসম্যানের ডিটেলস দিয়ে দেয় কিন্তু তার সার্ভিস করেন না কোনো সৈনিক বিভাগে, তাহলে কিন্তু আপনি পরীক্ষা বা এক্সাম দিতে পারবেন না। তারপরে প্রশ্ন, আমি বিভিন্ন পদে পিডাব্লিউডির বিভাগে আবেদন করতে পারি? অনুগ্রহ করে বিজ্ঞাপন অনুসরণ করতে বলেছে যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন। ক্লিয়ার বস? পরের 20 নম্বর প্রশ্ন হলো, আমি কোথা থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো? এখানে ড্যাশবোর্ড আবেদন করার পর পদের জন্য যে এক্সাম আইকন ক্লিক করে নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন পোর্টাল সেই পোর্টালের মাধ্যমেই আপনি তার ভেতরে প্রবেশ করে ক্লিক করে ড্যাশবোর্ডে এক্সামে ক্লিক করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে পরের প্রশ্ন, আমার কাছে এমসিকিউ পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আছে, এটি কি ইন্টারভিউর জন্য কাজ করবে? না, রোল নম্বর এবং ভেন্যু প্রতিটি পরীক্ষার জন্য আলাদা হবে, সুতরাং প্রতিটা পরীক্ষার জন্য আলাদাভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। পরের প্রশ্ন, একজন আবেদনকারী কী ধরনের পরীক্ষা দিতে হবে? এখানে পরীক্ষার ধরন এবং পোস্ট থেকে পরিবর্তিত হতে পারে। সাধারণত 2 ধরনের পরীক্ষা দিতে হতে পারে, যেটা হলো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নির্বাচন হবে। এবং সাইটে প্রকাশিত প্রতিটি পোস্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি কিন্তু অনুসরণ করতে বলছে। আমি কিভাবে ফলাফল সম্পর্কে জানতে পারি? যখনই আপনার রেজাল্ট বা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট এক্সাম প্রকাশিত হবে, ফলাফল প্রকাশিত হবে, প্রকাশিত ফলাফলের বিজ্ঞপ্তি বিভাগে এবং ফলাফল বিভাগে দেখা যাবে। আবেদনের পরে আবেদনকারী কিভাবে আবেদনের আপডেট পাবেন? আবেদনকারী এসএমএসের মাধ্যমে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন, সমস্ত আপডেট। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কত এমবির ছবি আপলোড করতে হবে, এখানে সিগনেচার কত কেবির মধ্যে হতে হবে এবং একজন ব্যক্তি কতগুলো পদের জন্য আবেদন করতে পারবেন। যদি আবেদন করে থাকেন তাহলে নির্দিষ্ট পদ দেখে শুনে আবেদন করবেন। এবারে আমরা পরের স্টেপে এগিয়ে যাব। সো বন্ধুরা কীভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য রেজিস্ট্রেশন প্রসেসটাকে সবার প্রথম কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, ওটিপি ভেরিফাই করার পরে তারপরে এখানে সমস্ত ডিটেলস যেমন প্রোফাইলের আইকনে ক্লিক করে সমস্ত তথ্যগুলো আপনাকে এর মধ্যে প্রবেশ করাতে হবে। তথ্য প্রবেশ করানোর পরে আপনার ডকুমেন্টস, ছবি সমস্ত কিছু আপলোড করতে হবে, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আপনার ছবি এবং স্বাক্ষর কিন্তু এখানে 30 কেবি
এবং 80 কেবির মধ্যে হতে হবে, নাহলে 160x213 মধ্যে রাখতে হবে। এবং স্বাক্ষর আবেদন করার সময় 5 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে, আমি অলরেডি বলে দিয়েছি। তারপরে এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। প্রোফাইল তৈরি করতে হবে, আপনার চাকরির প্রোফাইল থেকে আপনি ডাইরেক্টলি আবেদন করতে পারবেন এবং সমস্ত তথ্য কিন্তু এখান থেকে দেখতে পাবেন। ওকে, এবং এখানে আপনি অতিরিক্ত তথ্যও দিতে পারেন, যদি কোনো সার্ভিস করে থাকেন সেখানে তথ্যও আপনি দিতে পারেন। এবং যখন এটা আবেদন প্রক্রিয়া চালু হবে, কোন ডিস্ট্রিক্টের কতগুলি ঠিক ভ্যাকেন্সি রয়েছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেবে। সেই ডিস্ট্রিক্টে আপনি ভ্যাকেন্সি দেখে তারপরেও আবেদন করতে পারেন। বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন, ভ্যাকেন্সি ট্যাবে ক্লিক করলে কোন ডিস্ট্রিক্টে ঠিক কতগুলি ভ্যাকেন্সি রয়েছে টোটালটা দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি ক্লিক করে আবেদন জাস্ট ক্লিক করে করতে পারবেন। এখানে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন। যে পোস্টে আপনি আবেদন করতে চাইছেন আপনার অলরেডি একটা প্রোফাইল এখানে ক্রিয়েট করা হয়ে থাকবে, আপনি ক্রিয়েট করলে এখন থেকে। তারপরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সেই পদের জন্য আপনি এবারে আবেদন করতে পারবেন। ওকে, এবং আবেদনকারীর সমস্ত তথ্য অলরেডি আপনার দেওয়া থাকবে, তারপরেও আপনি তার সমস্ত ডিটেলস দেখবেন, তারপরে প্রতিটা পদের জন্য আবেদন করতে পারবেন। অলরেডি আমি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় তার একটা ফুল ভিডিও আগামীকাল দিয়েছি, সেটা আপনার সমস্ত তথ্যটা আগে দেখে নেবেন, তারপরে আবেদনটা করবেন। সো বন্ধুরা, এখানে পঞ্চায়েত দপ্তরে 6652টা ভ্যাকেন্সি যে এই যে পোস্টটা রয়েছে, যেটা 22 ঘন্টা আগে অলরেডি আমি পাবলিশ করেছি, এখানে সমস্ত রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন তার সমস্ত তথ্য দেওয়া আছে। 5 মিনিট লাগবে একটা রেজিস্ট্রেশন করতে, আপনি আগে রেজিস্ট্রেশনটা করে নেবেন। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার ফুল ডিটেলস ভিডিও দেওয়া আছে। ওকে, সো রেজিস্ট্রেশনটা করে নেবেন, করার পরে কিন্তু অনলাইনে পরবর্তীকালে আবেদন করতে পারবেন। পোস্ট আলাদা আলাদা রয়েছে, যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কর্মী, প্রতিটা পোস্টে কিন্তু আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। এখানে যদি আপনি জেলা পরিষদে আবেদন করতে চান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হওয়ার পরে টোটাল যোগ্যতা কী রয়েছে দেখবেন, ভালো করে বুঝবেন, তারপরে আবেদনটা করবেন। ওকে, এখানে রিক্রুটমেন্টস অফ ডিফারেন্ট পোস্ট, পঞ্চায়েত বডিজ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, জেলা পরিষদ। ওকে, জেলা পরিষদে কিন্তু এটা রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে। এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড বা কাউন্সিল হ্যাভিং সিকিউরড নট লেস দেন 50% মার্কস অফ এগ্রিড। মিনিমাম 50 মার্কস লাগবে আপনার সেকেন্ডারি এডুকেশানে, অর্থাৎ এই মাধ্যমিকে, নাহলে এইচএসে আপনাকে মিনিমাম মাধ্যমিকে যদি হয়ে থাকে তাহলে 50% নাম্বার লাগবে, এবং অবশ্যই আপনাকে ভারতের নাগরিক বা পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। তো তারপরে এখানে বয়সের সময়সীমা, প্রতিটা কাস্টের জন্য আলাদা আলাদা বয়স রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে জেনারেলদের জন্য 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারেন। এখানে স্কেল অফ পে রয়েছে 22,000 থেকে শুরু করে 6 লেভেল অনুযায়ী 58,500 টাকা কিন্তু আপনার বেতন দাঁড়াবে। এবং এমসিকিউ লেভেলের সিলেবাস রয়েছে, যেখানে বেঙ্গলি 20 নাম্বারের, ইংলিশ 20, অ্যারিথমেটিক 25 এবং জেনারেল নলেজ 20। ইন্টারভিউতে টোটাল 15 নাম্বার রয়েছে, 15 নাম্বারে ইন্টারভিউ আপনার জন্য রয়েছে, অর্থাৎ আপনি যখনই সিলেবাস অর্থাৎ এক্সামে পাস হয়ে যাবেন তখনই কিন্তু আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন। ওকে, এখানে বেতন কাঠামো আপনাদের বলে দিলাম। পরের যে পোস্টটা রয়েছে জেলা পরিষদের পদে, এখানে সিস্টেম ম্যানেজার রয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রুপ ডি। যদি জেলা পরিষদে গ্রুপ ডির কাজ করতে চান তাহলে গ্রুপ ডি এখানে সেকশনে ক্লিক করবেন, অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, এটারও যোগ্যতা চলে আসবে। এখানে প্রতিটাতে আপনি ক্লিক করে জাস্ট যোগ্যতা দেখতে পারবেন। ওকে, এখানে আপনাকে ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তার পাশাপাশি ক্লাস 8 পাস যোগ্যতা আপনার থাকতে হবে, তাহলে আপনি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 40। বেতন কাঠামো কত টাকা রয়েছে, লেভেল 1 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা রয়েছে বেতন। এবং এমসিকিউ লেভেলের কোশ্চেন থাকবে পরীক্ষাতে, আপনি যদি এক্সাম দিতে চান। বেঙ্গলিতে 13, ইংলিশে 10, অ্যারিথমেটিকে 10, জেনারেল নলেজে 10, টোটাল 43 মার্কের পরীক্ষা হবে। এবং টোটাল এখানে ইন্টারভিউতে 7 নাম্বার রয়েছে। যদি আপনি এমসিকিউ লেভেলের পরীক্ষায় এক্সাম টিকে যান তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবেন, সেটা 7 নাম্বারে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে পাস হয়ে যাবেন। ওকে, সো এখানেও দেখতে পাচ্ছেন যোগ্যতা এবং বেতন কাঠামো। পরের স্টেপে আমি এগিয়ে যাচ্ছি। তো পরের যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু
ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফ অ্যানালিটিক জেলা পরিষদ, এখানে ক্লিক করে এখানে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অবশ্যই পশ্চিমবঙ্গের বা ভারতের নাগরিক হতে হবে। তার পাশাপাশি যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স পিজিডিসিএ করা থাকে বা ইউজিসি বা এআইসিটির তরফ থেকে গভর্নমেন্টের অফ ওয়েস্ট বেঙ্গল উইথ 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তার জন্য এখানে আপনার এই সমস্ত ডিগ্রি লাগতে হবে, বিসিএ কম্পিউটার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ওকে, তো এখানে বয়স অবশ্যই লাগবে 18 থেকে 40। তার আগে বলে দিই এখানে মাস্ট কিন্তু পাস করতে হবে গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা কিন্তু পাস করা থাকতে হবে, তার পাশাপাশি এক্সপিরিয়েন্স 3 বছর লাগবে। এখানে আবেদন করার জন্য আপনার যে বেতন কাঠামো দেবে সেটা কিন্তু দেবে লেভেল 11 অনুযায়ী 33,400 টাকা বেতন থেকে 86,100 টাকা বেতন থাকবে। এমসিকিউ লেভেলের কোশ্চেন থাকবে, যেখানে বেঙ্গলি থাকবে 10, ইংলিশ 10, ম্যাথামেটিক্স 20, কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে 25, কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল থেকে 20, টোটাল 85 মার্কের পরীক্ষা হবে। ইন্টারভিউতে তার মধ্যে থাকবে 15 নাম্বারের। ওকে, তো পরের যে পোস্ট রয়েছে এখানে জেলা পরিষদের যেগুলো ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছেন, এখানে জেলা পরিষদের এগুলো ডিস্ট্রিক্ট লেভেলে আপনি চাকরি করতে চাইলে জেলা পরিষদে আবেদন করবেন। পঞ্চায়েত সমিতি যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করতে চান তাহলে এখানে পঞ্চায়েত সমিতি এখানে সিলেক্ট করে ডিটেলসটা দেখবেন। ওকে, সো এখানে ডিটেলসে ক্লিক করলাম। এখানে আপনাকে অতি অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা রেখেছে। ওকে, মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতায় পাস করা থাকতে হবে। মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ডস পার মিনিট বেঙ্গলি। অর্থাৎ এখানে আপনার মাধ্যমিক পাসের সাথে সাথে আপনার কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যেখানে আপনার 30টা করে ওয়ার্ড লাগবে ইংলিশে এবং 20টা করে ওয়ার্ড লাগবে বাংলাতে। ওকে, টাইপিং স্পিড আপনার দেখা হবে। মিনিমাম স্পিড ডাটা এন্ট্রি 6000 ডাটা এন্ট্রির স্পিড দেখানো হবে। মাস্ট পাস করতে হবে সেকেন্ডারি। এখানে বয়সের সময়সীমা 18 থেকে 40 বছর এবং এখানে বেতন কাঠামো খুব ভালো রয়েছে, 22,700 থেকে 58,500 টাকা। এখানেও সেম সিলেবাস থাকবে, যেখানে ইংলিশ 20, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড থেকে মাধ্যমিক লেভেল থেকে কোশ্চেন, বেঙ্গলিতে 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 এবং জিকে থেকেও 20 নাম্বার থাকবে। ওকে, এবং যদি আপনি এক্সামে টিকে যান তারপরে ইন্টারভিউতে কিন্তু 15 নাম্বারের ইন্টারভিউ রয়েছে এখানে, তারপরে কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। তো তারপরে ডাটা এন্ট্রি এগুলো পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতি সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের জন্য সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। তো এখানে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতেও আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতে জাস্ট ক্লিক করলাম। এখানে জাস্ট ক্লিক করে আমি এর ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত আবেদন করার জন্য আপনাকে কি যোগ্যতা লাগবে? সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত থাকার জন্য আপনাকে মিনিমাম এখানে ইন্ডিয়ার নাগরিক হতে হবে। তার পাশাপাশি আপনাকে মাস্ট হ্যাভ এ পাস্ট হায়ার সেকেন্ডারি এইচএস পাস যোগ্যতা থাকতে হবে। তার পাশাপাশি আপনার যদি কোনো ডিপ্লোমা থাকে, যদি কারো ডিপ্লোমা থাকে এইচএস না করে তাহলে সে ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবে, কারণ এখানে হয় এইচএস পাস না হলে ডিপ্লোমা, যে কোনো একটা দিতে হবে ডিগ্রি। এবং তার পাশাপাশি 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কিন্তু এটাতে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো রয়েছে 18 থেকে বয়সের সময়সীমা 18 থেকে 40 এবং কাস্টদের জন্য ছাড় রয়েছে। পে লেভেল স্কেল বা বেতন রয়েছে 22,700 থেকে 58,500 টাকা এখানে। এবং তার পাশাপাশি এখানে ইংলিশে 25 মার্ক, বেঙ্গলিতে 25, অ্যারিথমেটিকে 25, জিকেতে এখানে রয়েছে 10 নাম্বার। টোটাল নাম্বারে যে 25 নাম্বার পরীক্ষা হবে, তারপরে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে পরীক্ষা যদি এক্সামে টিকে যান তারপরে। তো পরের এখানে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত হলো সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এগুলো গ্রাম পঞ্চায়েত লেভেলে অর্থাৎ জিপি লেভেলে আপনার কিন্তু রিক্রুটমেন্ট। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে গেলে আপনার কি যোগ্যতা লাগবে? এখানে অবশ্যই আপনাকে ভারতের নাগরিক হতে হবে, তার পাশাপাশি মাধ্যমিক পাস আপনাকে থাকতে হবে
এবং ক্যান্ডিডেটকে অবশ্যই 50% মার্ক থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, তবে এখানে আবেদন করতে পারবেন সহায়ক পদে। এবং তার পাশাপাশি এখানে 18 থেকে 40 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। 50% নাম্বার মাধ্যমিকে এবং 18 থেকে 40 বছর বয়সের মধ্যে এবং পশ্চিমবঙ্গের নাগরিক হলে তবেই আপনি অগ্রাধিকার পাবেন। বেতন লেভেল যেটা রয়েছে স্কেল লেভেল 21,000 থেকে 54,500 টাকা মতো রয়েছে। এবং এখানেও কিন্তু এমসিকিউ লেভেলের কোশ্চেন রয়েছে, যেখানে এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগছে না। একটা জিনিস দেখবেন, এখানে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু দেয়নি। টোটাল এখানে কোয়ালিফিকেশান হিসেবে কম্পিউটার সার্টিফিকেট লাগছে না। তো যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই, এই নোটিফিকেশান অনুযায়ী, তথ্য অনুযায়ী কম্পিউটার সার্টিফিকেট লাগছে না, কিন্তু মাধ্যমিকে 50% নাম্বার লাগবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতনও খুব ভালো রয়েছে। এখানে সিলেবাস অনুযায়ী এমসিকিউ লেভেলের কোশ্চেন রয়েছে, যেখানে ইংলিশ 25, বেঙ্গলিতে 25 এবং অ্যারিথমেটিকে 25, এবং এখানে জিকে এবং রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে 10 নম্বরে কোশ্চেন থাকবে। যদি আপনি এক্সামে টিকে যান তাহলে ইন্টারভিউর জন্য ডাক পাবেন, সেটা ইন্টারভিউতে নাম্বার হচ্ছে 15 নম্বরে। তো এটা সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এরপরে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এটাতে ক্লিক করবেন। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে কী যোগ্যতা রয়েছে? নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে কিন্তু অবশ্যই আপনাকে সিভিল ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা কিন্তু অথবা গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ার লেভেলের গ্র্যাজুয়েশনটা করা থাকতে হবে। মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর এনি ইনস্টিটিউট অফ রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু আপনাকে ডিপ্লোমা অথবা সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন। বয়সের যদি সময়সীমা ধরি তাহলে 18 থেকে 40 বছর জেনারেল ক্যাটাগরিরা আবেদন করতে পারবেন। বেতন খুবই সুন্দর রয়েছে। লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500 টাকা বেতন রয়েছে। এবং এখানে সিলেবাস অনুযায়ী এমসিকিউ লেভেলের কোশ্চেন রয়েছে, যেখানে ইঞ্জিনিয়ার লেভেলের সিভিল ইঞ্জিন থেকে 65 নাম্বার রয়েছে, ইংলিশ থেকে 13 নাম্বার এবং জিকে থেকে 7 নাম্বারের কোশ্চেন রয়েছে। ইন্টারভিউ লেভেলে যদি আপনি এক্সামে পাস হয়ে যান তাহলে ইন্টারভিউ লেভেলে 15 নাম্বারের ইন্টারভিউতে আপনি যেতে পারবেন। ক্লিয়ার বস? তো এখানে নির্মাণ সহায়ক পোস্ট গেল। এবার গ্রাম পঞ্চায়েত কর্মী লেভেল, গ্রাম পঞ্চায়েত কর্মী লেভেলে আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী লেভেলে আবেদন করার জন্য আবারও ডাউনলোড করে নেবেন নোটিফিকেশান এবং এখানে তথ্যটা দেখে নেবেন। এখানে অবশ্যই আপনাকে ক্লাস 8 পাস হতে হবে। গ্রাম পঞ্চায়েতের কর্মী যদি আবেদন করতে চান, ক্লাস 8 পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, বয়স 18 থেকে 40, বেতন কিন্তু 17,000 থেকে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 টাকা বেতন রয়েছে। সিলেবাস এমসিকিউ লেভেলের সিলেবাস রয়েছে, যেখানে 10 নম্বরের ইংলিশ থেকে, বেঙ্গলি থেকে 13 নাম্বার, অ্যারিথমেটিক থেকে 10, জিকে থেকে 10। টোটাল মার্কস ইন্টারভিউর জন্য 15 নাম্বার। এখানে ক্লাস 8 পাস যারা, তারা এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে করতে পারেন। যারা মাধ্যমিক পাস তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নিম্নতম মাধ্যমিক 8 পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, এটা গ্রাম পঞ্চায়েত কর্মী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে যোগ্যতা হিসেবে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি বা বিএ পাস করা থাকতে হবে। অবশ্যই ক্যান্ডিডেটকে ইন্ডিয়ার প্রার্থী হতে হবে। যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তবে এখানে অগ্রাধিকার পাবেন। তারপরে যেটা রয়েছে ডিপ্লোমা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর, ডিপ্লোমা করা থাকতে হবে। ওকে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এখানে ডিজারেবল হিসাবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। তার পাশাপাশি এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট। এখানে বয়সের সময়সীমা 18 থেকে 40 এবং বেতন কাঠামো খুবই ভালো রয়েছে। লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500 টাকা বেতন রয়েছে। সিলেবাস এমসিকিউ লেভেলে রয়েছে 25 নাম্বারে ইংলিশ থেকে, বেঙ্গলি থেকে 25, অ্যারিথমেটিকে 25 এবং জিকে থেকে 10 নাম্বার। টোটাল পরীক্ষাতে যদি আপনি টিকতে পারেন তাহলে এক্সামে টেকার পরে এখানে ইন্টারভিউ কিন্তু 15 নাম্বার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের অনেকগুলি শূন্যপদ, যেখানে স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলো শূন্যপদ টোটাল পোস্ট বাই পোস্ট দেখিয়ে দিলাম কতগুলি শূন্যপদ রয়েছে।
টোটাল আপনারা যেই পদের জন্য আবেদন করতে চান সেই পদের টোটাল ডিটেলসটাকে ভালো করে নোটিফিকেশানটা ফলো করবেন, দেখবেন, পড়বেন, বুঝবেন, তারপরেই আবেদন করবেন। আবেদন করার জন্য আগের ভিডিওটা দেখবেন, তারপরে এখানে জাস্ট ক্লিক করে প্রোফাইলে চিহ্নতে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন এবং খুব শীঘ্রই কিন্তু এটার ফর্ম ফিল আপ চালু হবে, তারপরে কিন্তু অনলাইনে আপনারা আবেদনটা করতে পারবেন। আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।